বাংলা সাহিত্যের এক বিস্ময়কর জাদুকর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা হিসেবে আমরা তাকে চিনলেও মানুষের মনের গহীন অন্ধকার আর জটিল মনস্তত্ত্ব ফুটিয়ে তোলায় তার জুড়ি মেলা ভার। আজ স্টোরিজ বাই দ্য ওপেন স্টেজে আমরা আপনাদের নিয়ে যাব তেমনই এক রহস্য ঘেরা অধ্যায়ে। মানুষের আদিম রিপু যখন জাগ্রত হয় তখন একটি অতি ক্ষুদ্র বস্তু হয়ে উঠতে পারে ধ্বংসের কারণ। আজকের গল্প আংটি, একটি হীরের আংটি যা কেবল আলোর প্রতিফলন ঘটায় না, বরং আয়নার মতো সামনে ধরে মানুষের ভেতরের লোভ, সন্দেহ আর আদিম লালসাকে। ক্ষেত্রমোহনের জীবন কিভাবে একটি তুচ্ছ পাথরের মায়াজালে জড়িয়ে গেল, নৈতিকতার প্রলোভনের যুদ্ধে শেষ পর্যন্ত জয় হবে কার? আজকের নিবেদনটি প্রাপ্তবয়স্কদের জন্য এক বিশেষ মনস্তাত্ত্বিক ভ্রমণ। শুরু হচ্ছে আজকের গল্প আংটি। হীরের আংটির হিরেটা যখন আলগা হয়ে যায় তখন তা আঙুলে পড়ে থাকা নিরাপদ নয়। হিরে অলক্ষিতে পড়ে গিয়ে হারিয়ে যেতে পারে। ক্ষেত্রমোহনের আংটির হিরে অনেকদিন আগেই হারিয়ে গিয়েছে। শোকটা সে সহজেই কাটিয়ে উঠেছিল এবং ঝুটা পাথর দিয়ে কাজ চালিয়ে নিচ্ছিল। অপরিচিত কেউ হঠাৎ দেখলে ভুল করে ফেলে, কিন্তু পরিচিত লোকেদের মনে ওই পাথর সম্বন্ধে কোনো মোহই ছিল না। ক্ষেত্রমোহন যে একজন ভদ্রবেশী মিষ্টভাষী জুয়াচোর তা তার স্ত্রী চপলা জানত। চপলার বয়স 22 বছর, রূপ ও যৌবন দুইই আছে, সন্তানাদি হয়নি। তার রূপ যৌবনের মধ্যে একটা তীব্র তেজস্বিতা ছিল, চোখ ধাঁধানো উগ্র প্রগল্ভতা। 22 বছর বয়সে বাঙালি মেয়েদের যৌবন সাধারণত থাকে না, যা থাকে তা পশ্চিম দিগন্তের অস্তরাগ। চপলার মধ্যে কিন্তু কোনো অভাবনীয় কারণে যৌবন টিকে গিয়েছিল। তার মনের ওপর যে নিগ্রহ হয়েছিল তার ফলেই হয়তো এমনটা ঘটেছিল। মনের সহজাত বৃত্তি ও সংস্কারগুলি যখন নিপীড়িত হয়ে অন্তর্মুখী হয় তখন তারা কোন পথে কি রূপ ধরে দেখা দেবে তা বলা দেবতারও অসাধ্য। ক্ষেত্রমোহন লোকটা নির্ভেজাল বদমাইশ, সাহেবি করা ছিল তার পেশা। বড় লোকের সদ্য বয়ঃপ্রাপ্ত সন্তানদের অপ্সরালোকের দ্বার পর্যন্ত পৌঁছে দেওয়া ছিল তার জীবিকা। কিন্তু সে নিজের স্ত্রীকে বড়ই ভালোবাসত। বেহুশ মাতালের পকেট থেকে মানি ব্যাগ চুরি করতে তার বাধত না, কিন্তু সে নিজে মদ খেত না এবং অন্য মকার সম্বন্ধেও তার একটা স্বাভাবিক নিষ্প্রিয়তা ছিল। অপ্সরালোকের দ্বার পর্যন্ত গিয়ে কিন্তু সে ফিরে আসত। চপলা যখন প্রথম স্বামীর চরিত্র সম্পর্কে জানতে পারল তখন ভয়ে বিস্ময়ে একেবারে অভিভূত হয়ে গেছিল। তারপর কিছুদিন কান্নাকাটির পালা চলল। ক্ষেত্রমোহন সস্নেহে যত্ন করে চপলাকে নিজের 4 ভাগ নীতি বুঝিয়ে দিল। তারপর ধীরে ধীরে চপলা উদাসীন হয়ে পড়েছিল। তার মনে আর কোনো মোহই ছিল না। ট্রাম চলা সদর রাস্তার উপর একটা সরু বাড়ির দোতলায় গোটা 2 ঘর নিয়ে ক্ষেত্রর বাসা। শোয়ার ঘরের একটা জানলা সদর রাস্তার উপরেই। সেখানে দাঁড়ালে পথের দৃশ্য দেখার কোনো অসুবিধে হয় না। সেদিন বিকেলে চপলা সেই জানলার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। এমন সময় সিঁড়িতে জুতোর শব্দ শুনে চেয়ে দেখল ক্ষেত্রমোহন উৎফুল্ল মুখে ঘরে ঢুকছে। ক্ষেত্রর বয়স 30, সুশ্রী, চটপটে, বাকপটু। সে হাসতে হাসতে চপলার পাশে এসে দাঁড়িয়ে বলল, সব ঠিক করে ফেলেছি। আজ রাত্রে গোদাম সাবার, মাল সাবার, সালাম লুট লিয়া। চপলা তার মুখের দিকে তাকিয়ে হাসল, জলজলে চোখ আর ঝলসানো হাসি। চপলার কাছে ক্ষেত্রর কোনো কথাই গোপন ছিল না, বরং কেমন করে কাকে ঠকিয়ে কত টাকা নিল, কার বুক পকেট থেকে নোট চুরি করলো
এসব কথা পুঙ্খানুপুঙ্খ রূপে চপলার কাছে গল্প করতে সে দারুণ ভালোবাসত, বেশ আত্মতৃপ্তি অনুভব করত। এখন সে জানলার গড়ার ধরে বলতে আরম্ভ করলো, তোমাকে কদিন বলিনি বুঝলে, একটা নতুন কাপটিং পাকড়েছি, বেশ আশালো জমিদারের ছেলে, কলকাতায় ফুর্তি করতে এসেছে। নাম নরেন চৌধুরী। ফড়িপুকুরে একটা বাসা ভাড়া নিয়ে একলা আছে। তাকে না মাসখানেক ধরে খেলাচ্ছি। ছোড়ার বয়স তো বেশি না, এই 23 কি 24 হবে। কিন্তু হলে কি হবে, এরই মধ্যে অনেক বুড়ো ওস্তাদের কান কেটে নিতে পারে ও। জানো, একেবারে একটা হরতেল ঘুঘু। এই দেখোই না, 1 মাস ধরে তেল দিচ্ছি, এখনো একটা সিকি পয়সা বার করতে পারিনি। শালা মদ কিনবে তো আমার হাতে টাকা দেবে না, নিজে গিয়ে বোতল কিনে আনবে, নয়তো ওই ওই দারোয়ান বেটাকে পাঠাবে। তার থেকে যে 2 পয়সা বাঁচাবো সে গুড়ে বালি, পাঁড় মাতাল। কিন্তু মদের গেলাস ছোবার আগে কি করে জানো? টাকা কড়ি, এমনকি হাতের ওই আংটিটা পর্যন্ত দেরাজে বন্ধ করে চাবিটা ওই শালার দারোয়ানের হাতে দিয়ে আসে আর বলে, যাও মৌজ করো। এই বলে তাকে একেবারে বাড়ির বাইরে বের করে দেয়। তারপর আমার দিকে মুচকি মুচকি হাসতে থাকে। চন্ডাল বেটার ছেলে। তবে যে বললে সব ঠিক করে ফেলেছি। দেখলুম ও শালা পাক্কা বদমাইশ, ওকে সহজে ঘায়েল করা যাবে না, একেবারে একেবারে ঘাটটা মুটকে নিতে হবে বুঝলে। আমারও জেদ বেড়েই গেছে, তাই আজ রাত্রে ঠিক করেছি বেটাদের ফাঁক করব। এই দেখো চাবি তৈরি করিয়েছি। বলে পকেট থেকে কয়েকটা চকচকে চাবি বের করে চপলাকে দেখালো। চুরি করবে? হ্যাঁ, আবার কি, ঢের খোসামত করেছি, আর নয়। এইবার 1 হাত ভানুমতির খেল দেখিয়েই দেব। টাকা করি বেটা দেরাজে বেশি রাখে না, কোথায় যে রাখে ভগবান জানে। কিন্তু কিন্তু হীরের একটা আংটি আছে, রাত্রে বেরোবার সময় সেটা দেরাজে বন্ধ করে রেখে যায়, সেইটার ওপর তাক করেছি। উফ, কি যে একটা হিরে মাইরি চপলা, যদি তুমি দেখো একেবারে একেবারে চোখ ঝলসে যাবে। আর দাম 1000 টাকার 1 কানা কড়ি কম নয়। আর যদি 500 টাকাতেও ছাড়ি, ওই কেষ্ট শেখরা একেবারে লুফে নেবে। কিন্তু যদি ধরা পড়ো? সে ভয় নেই আমার, বন্দোবস্ত সব পাকা করে রেখেছি। আজ 11টা থেকে 12টার মধ্যে বেটা বেরোবে, সমস্ত রাত বাড়ি ফিরবে না। হঠাৎ অন্যমনস্ক হয়ে ক্ষেত্রখানি চিন্তা করে বলল, কিন্তু যাবে কোথায়? কিছু তো বললো না। হয়তো ওই নটরাজ থিয়েটারের সৌদামিনীর কাছে। না না, সৌদামিনী তো মেনা মিত্তিরের। যাকে যাক, যে চুলোই খুশি যাক। আসল কথা 11টার পর বেটা বাড়ি থাকবে, বেরোবে। তার ব্যবস্থা করেছি, গলির মোড়ে ভূত পেতে থাকবে। কর্তারাও বাড়ি থেকে বেরোবেন, আর আমিও শুট করে ঘরে গিয়ে ঢুকবো। আর তারপরেই গোদাম সাবার, মাল সাবার, সালা লুট লিয়া। রাস্তার দিকে তাকিয়ে ক্ষেত্র উচ্চস্বরে হেসে উঠল, কিন্তু পরক্ষণই বিড়ালের মতো লাফ দিয়ে জানলার সামনে থেকে সরে এসে চাপা গলায় বলল, এই সরে এসো, সরে এসো। আরে ও পাশে ফুটপাত দিয়ে যাচ্ছে কি? নরেন চৌধুরী, সরে এসো, সরে এসো। কি দরকার? আমাকে তো আর চিনে না। তা বটে। তারপর ঘরের ভিতরের অন্ধকার থেকে ক্ষেত্রমোহন উঁকি মেরে উত্তেজিত হয়ে বলল, ওই যে
ওই যে দেখতে পাচ্ছ, ওই ফর্সা মতো চেহারা, গিলে করা আদ্দির পাঞ্জাবি, আর হাতে হাতে ওই হরিণের সিংহের ছড়ি। উনি হচ্ছেন নরেন চৌধুরী। হাতের আংটিটা দেখতে পাচ্ছ? পাচ্ছি। চপলা বাইরের দিকে তাকিয়ে হাসল। পরন্ত দিনের আলো তার মুখের উপর পড়ছিল। মনে হলো যেন একরাশ হিরে ঝরে পড়ল। হিরেটার দাম কত বললে? 1000 টাকার বেশিও হতে পারে, বুঝলে? এবার তোমাকে ঝুমকো গড়িয়ে দেবই দেব। ওই কেষ্ট শ্যাকরাকে দিয়েই গড়িয়ে দেব। সস্তায় হবে কি না? অনেক দিন থেকে তোমায় বলে রেখেছি তো। রাস্তার দিকে চোখ রেখে চপলা বলল। ক্ষেত্র জিজ্ঞাসা করল, চলে গেছে না এখনো আছে? চপলার ঠোঁটের ওপর একটা ছোট্ট হাসি খেলে গেল। ক্ষেত্র তা দেখতে পেল না। মোড় পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছে। ফিরে আসছে? ক্ষেত্রর কপালে উৎকণ্ঠার ভ্রুকুটি দেখা গেল। তাই তো, আমার বাসার সন্ধান পেয়েছে নাকি? বেটা যেরকম কুচুটে শয়তান। তুমি সরে এসো, সরে এসো। কে জানে বাবা। চপলা জানলা থেকে গলা বাড়িয়ে খানিক পরে সরে এসে বলল, চলে গেছে। উফ, যাক, বাঁচা গেল। তাহলে বোধহয় এমনি ঘুরে বেড়াচ্ছিল। এই বলে ক্ষেত্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। চপলা যেন অন্যমনস্কভাবে ক্ষেত্রর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, টাকার জন্য মানুষ সব করতে পারে না? পারে না আবার? টাকার জন্য পারে না এমন একটা মানুষ দেখাও তো দেখি। খুন, জখম, জাল, ফেরেববাজি, আরে দুনিয়াটা তো চলছেই ওই টাকার পেছনে। আর তাতে দোষই বাকি। টাকা না হলে কারোর এক দণ্ড চলে না। চলে কি? তবে আমি যে বেটার ঘাড় ভাঙতে যাচ্ছি তার মধ্যে আমার অন্য স্বার্থ আছে। বেটা শালা আমাকে বহুত মানে, তোমায় বলে বোঝাতে পারবো না। প্রচুর হয়রান করেছে। যেমন করেই হোক ওর ওই আংটি আমি গাপ করবই। আলস্য ভরে 2 হাত মাথার উপরে তুলে চপলা আড়মোড়া ভাঙল। তারপর বলল, যাই, চুল বাঁধি। রাত্রি 10:30টার সময় ক্ষেত্র গলির মোড়ে এসে দাঁড়ালো। ঠিক সামনে দিয়ে ফরেপুকুরের রাস্তা পূর্ব পশ্চিমে চলে গিয়েছে। গলির মুখ যেখানে গিয়ে তার সাথে মিশেছে সেখানে একটা কাঠের আড়ত রয়েছে। সেই আড়তের গা ঘেঁষে দাঁড়ালে সহজেই পথচারীর দৃষ্টি এড়ানো যায়। রাস্তার কাছাকাছি গ্যাসের আলো নেই। এখান থেকেই নরেন চৌধুরীর বাসার সদর দরজা দেখা যায়। বড়জোর 20 গজ রাস্তা, উপরেই দরজা। দরজা খুললে ভেতরে একটা ছোট গলি। গলির 2 ধারে 2টি ঘর রাস্তার উপরে। বাইরের দিক থেকে একটা জানলা আছে। ক্ষেত্র দেখল পাশের একটা ঘরে আলো জ্বলছে। এইটাই আসল ঘর। ঘরে একটা সেক্রেটারিয়ের টেবিল আছে, আর সেই টেবিলের ডান দিকের দেরাজেই ক্ষেত্র পকেটে হাত দিল। চাবি ঠিক আছে। সে মনে মনে হিসেব করল, কাজ শেষ করে বেরিয়ে আসতে মিনিট 10 বেশি সময় লাগবে না। তার হাত নিষ্পিস করতে লাগলো। একটা স্নায়বিক অধীরতা আর শরীরকে চঞ্চল করে তুলল। লোকটা কতক্ষণে বাড়ি থেকে বেরোবে? ক্ষেত্র বিড়ি ও দেশলাই বের করলো। বিড়িতে ফুঁ দিয়ে ঠোঁটে ধরিয়ে দেশলাই জ্বালাতে গিয়েই সে থেমে গেল। না, কাজ নেই। গলিতে লোকজনের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে বটে, কিন্তু গলির 2 ধারে বাড়ি। কে জানে, যদি কেউ দেশলাইয়ের আলো দেখতে পায়। ক্ষেত্র আবার ধূমপানের সরঞ্জাম পকেটে রেখে দিল। হাতে ঘড়ি ছিল। চোখের খুব কাছে এনে দেখল 11টা বাজতে 5 মিনিট সময় হয়ে আসছে। এমন
এমন সময় নরেন চৌধুরীর ঘরে বৈদ্যুতিক আলো নিভে গেল। ক্ষেত্র নিঃশ্বাস বন্ধ করে এক দৃষ্টে সদর দরজার দিকে তাকিয়ে থাকল। তারপর আস্তে আস্তে নিঃশ্বাস ত্যাগ করল। এইবার সদর দরজা খুলে নরেন চৌধুরী বেরিয়ে আসলো। ক্ষেত্র কাঠগোলার দেওয়ালে একেবারে বিজ্ঞাপনের পোস্টারের মতো সেঁটে গেল। নরেন ফুটপাতে দাঁড়িয়ে সিগারেট ধরালো। ক্ষেত্র বড় বড় চোখ করে দেখে নিল তার হাতে আংটি আছে কিনা। না, নেই। আবার সে ধীরে ধীরে চাপা নিঃশ্বাস ফেলল। নরেন ছুরি ঘোরাতে ঘোরাতে চলে গেল। এইবার ক্ষেত্র অন্ধকারে দাঁত বের করে হাসল। আর পরিপাটি সাজসজ্জা সে এক নজরে দেখে নিয়েছিল। এইসব নিশাচর প্রজাপতিদের প্রতি তার মনে অবজ্ঞাপূর্ণ ঘৃণার ভাব ছিল। সে মনে মনে বলল, মানিকচাঁদ অভিসারে বেরোলেন। কোনো একজন স্ত্রীলোক একে একেবারে শুষে ছিবড়ার মতো ছুঁড়ে ফেলে দেবে। এইটা ভেবেই সে মনে মনে বড় তৃপ্তি পেল। করুক করুক, সোনার চাঁদকে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিক। কিন্তু এদিকে দারোয়ানটা এখনো বেরোচ্ছে না কেন? খোট্টাটার আবার হলোটা কি? ভাং খেয়ে ঘুমিয়ে পড়েনি তো? আরও খানিকক্ষণ অপেক্ষা করে ক্ষেত্র দেখল 11:15। সত্যি তো, দারোয়ানটা আবার আগে বেরিয়ে যায়নি তো? না না, তাহলে তো নরেন দরজায় তালা লাগিয়ে যেত। তবে দারোয়ানটা কি সত্যিই ঘুমিয়ে পড়ল? তাকে সরাবার জন্য ক্ষেত্র এত মেহনত করেছে, সার্কুলার রোডে ময়দা কলের বস্তিতে তারির আড্ডার সন্ধান বলে দিয়েছে। আর শেষে এই সময় খোট্টা দারোয়ান বেরোল। দরজায় তালা লাগিয়ে পাগড়ি বাঁধতে বাঁধতে নাগরা ঠক ঠক করে চলে গেল। এইবার সময় উপস্থিত। দারোয়ানের নাগরার শব্দ মিলিয়ে যাওয়ার পর ক্ষেত্র কাঠগোলার ছায়া অন্ধকার থেকে বেরিয়ে আসলো। পথ একেবারে নির্জন, বাধা বিপত্তির কোনো ভয় নেই। কিন্তু 2 পা এগিয়ে ক্ষেত্র আবার ফিরে এলো। এত তাড়ায় কাজ নেই, আর একটু সময় যাক। যদি দারোয়ানটা কিছু ভুলে ফেলে গিয়ে থাকে, হয়তো আবার ফিরে আসবে। 10 মিনিট কেটে গেল, দারোয়ান ফিরল না। তখন ক্ষেত্র অন্ধকার থেকে বেরিয়ে পড়ল। বেশ স্বাভাবিকভাবেই যেন নিজের বাড়ি যাচ্ছে এমনভাবে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে চাবি বের করে বেশ শব্দ করে দরজা খুলল। তারপর ভেতরে ঢুকে দরজা ভেজিয়ে দিল। ক্ষেত্রর পকেটে একটা ছোট বৈদ্যুতিক টর্চ ছিল, সেটা এবার সে জ্বালল। একবার চারিদিকে ঘুরিয়ে দেখে নিল। তারপর বাঁ দিকের দরজার ওপর আলো ফেলল। দরজায় তালা লাগানো। ক্ষেত্র আর একটা চাবি বেছে নিয়ে তালায় পড়ালো। খুট করে একটা শব্দ হলো, তালা খুলে গেল। টর্চের আলো নিভিয়ে ক্ষেত্র এবার ঘরে ঢুকল। ঘরে কোথায় কি আছে সবই তার জানা। সে অন্ধকারে হাতড়ে হাতড়ে রাস্তার দিকের জানলাটা বন্ধ করে দিল। তারপর ঘরের দিকে ফিরে টর্চ জ্বালালো। টর্চের আলো একটা টেবিলের ওপর এসে পড়ল। টেবিলের ওপর বিশেষ কিছু নেই, পেপার ওয়েট, ব্লটিং প্যাড, দোয়াত আর কলম। টেবিলের আশেপাশে 2-3টে চেয়ার স্পষ্টভাবে দেখা গেল। ক্ষেত্র আর সময় নষ্ট না করে কাজে লেগে গেল। টেবিলের সামনে চেয়ারে বসে সে দেরাজ খুলতে আরম্ভ করল। ডান দিকের দেরাজগুলি খোলা, কিন্তু বাঁ দিকের দেরাজের সামনে একটা কপাট আছে, তার গায়ে চাবির ঘর। ক্ষেত্র সেই কপাটের গায়ে চাবি ঢুকিয়ে সন্তর্পণে ঘোরালো। কপাট খুলে গেল। 4টে দেরাজ। নরেন উপরের দেরাজে আংটি রাখে।
ক্ষেত্র দেরাজের ওপর আলো না ফেলে তার ভেতর হাত ঢুকিয়ে দিল। কাগজপত্র, পানির ডিবা তার হাতে ঠেকল, কিন্তু আংটির পরিচিত ক্ষুদ্র কেসটি তার হাতে ঠেকল না। তখন সে দেরাজের ভেতরে আলো ফেলে দেখল আংটি নেই। আংটি নেই? কোথায় গেল? প্রথমটা ক্ষেত্র কিছুতেই কিছু বুঝতে পারল না। সে এতই নিশ্চিত ছিল যে এই অভাবনীয় ব্যাপারে সে যেন হতবম্ব হয়ে গেল। তারপর তার বুকের ভেতরটা দুরু দুরু করে কেঁপে উঠল। তবে কি? সে সভয়ে একবার ঘরের চারপাশে তাকালো, টর্চের আলো ঘরের কোণে ফেলল। কেউ নেই তো। সে ভয় পেয়েছিল হয়তো নরেন তাকে ধরবার জন্য ফাঁদ পেতেছে। না, তা নয়, হয়তো আংটিটা দ্বিতীয় দেরাজে আছে। মেঝেতে হাঁটু গেড়ে বসে ক্ষেত্র দ্বিতীয় দেরাজ খুলল। একেবারে শূন্য, তাতে একটা আলপিন পর্যন্ত নেই। তৃতীয় দেরাজ, সেটাও শূন্য। নরেন নিশ্চয়ই সন্দেহ করেছিল, তাই তাকে ঠকানোর জন্য। কিন্তু না, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, থাকতেই হবে। হয়তো হয়তো তাড়াতাড়িতে নরেন ডান দিকের খোলা দেরাজেই আংটিটা রেখে গেছে। ক্ষেত্র আবার আলো জ্বালিয়ে ডান দিকের দেরাজগুলো খুঁজতে লাগলো, কিন্তু কোনোটাতেই কিচ্ছু পাওয়া গেল না। চতুর্থ দেরাজও। ক্ষেত্রর কপালে ঘাম দেখা দিল। নেই, কিচ্ছু নেই। আংটি তো দূরের কথা, একটা পয়সা পর্যন্ত নেই। আলো নিভিয়ে অন্ধকার ঘরে ক্ষেত্র কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। আবার তার বুক থক থক করছে। কতগুলো মদের বিজ্ঞাপন, স্ত্রীলোকের ছবি, গোটা কয়েক অশ্লীল বিলিতি উপন্যাস। এতক্ষণে ভূতের মতো একটা ভয় ক্ষেত্রকে চেপে ধরেছে। তার মনে হতে লাগলো শূন্য বাড়িখানা তার চুরির ব্যর্থ চেষ্টা দেখে নিঃশব্দে হাসছে। এই ঘরটা ক্রমশ ছোট হয়ে তাকে চেপে ধরবার চেষ্টা করছে। সে ধরা পড়ে গিয়েছে, সে আর পালাতে পারবে না। এই সময় দূরের কোনো গির্জায় ঢং ঢং করে 12টা বাজল। ঘড়ির আওয়াজ ক্ষেত্রর কানে বোমার আওয়াজের মতো লাগলো। 12টা? এতক্ষণ সে এখানে আছে? যদি কেউ এসে পড়ে, নরেনই যদি ফিরে আসে? ক্ষেত্র আর দাঁড়ালো না, দেরাজগুলো খোলাই পড়ে রইল। সে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে ঘর থেকে বেরিয়ে আসলো। তারপর বাড়ি থেকে বেরিয়ে ভয়ার্ত চোখে একবার চারিদিকে তাকালো। কাউকে দেখতে পেল না। পাড়া একেবারে নিদ্রামগ্ন। তখন কাঁপা কাঁপা হাতে সদর দরজার তালা বন্ধ করে হন হন করে চলতে আরম্ভ করলো। তার বাসা যেদিকে, সে ঠিক তার উল্টো দিকে চলেছে, সেটা সে জানতেই পারল না। 1টার সময় ক্ষেত্র নিজের বাসার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণে তার মাথা বেশ ঠান্ডা হয়েছে, ভয় আর নেই। এমনকি অহেতুক ভয়ে দেরাজগুলো খোলা রেখে পালিয়ে আসার জন্য তার একটু লজ্জাই লাগছে। কিন্তু বিস্ময়ে তার কিছুতেই কাটছে না। নরেন কি তাকে সন্দেহ করেছিল? তাই বা কি করে সম্ভব? নরেন আংটি পরে বের হয়নি তা সে নিজের চোখের সামনে দেখল, ভালো করে দেখল। তবে আংটিটা গেল কোথায়? ক্ষেত্র নিজের সিঁড়ির দরজার কড়া নাড়ল। তার উপরের ওঠার সিঁড়ি স্বতন্ত্র, নিচের তলার বাসিন্দার সাথে কোনো যোগাযোগ নেই, তাই প্রতিবেশীকে না জাগিয়ে রাত্রে যখন ইচ্ছে সে বাড়ি ফিরতে পারে। কিছুক্ষণ পর চপলা এসে দরজা খুলে দিল। ক্ষেত্র কোনো কথা না বলে উপরে উঠে গেল। চপলা সিঁড়ির দরজা বন্ধ করে শোয়ার ঘরে আসলো।
তারপর কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়ল। ক্ষেত্র জামা খুলতে খুলতে ভাবছিল চপলা জিজ্ঞেস করলে কি উত্তর দেবে, কিন্তু চপলা যখন কোনো প্রশ্নই করল না, তখন সমস্ত কথা বলার জন্য তার নিজের মন উসখুস করতে লাগলো। চোখে মুখে জল দিয়ে আলোটা কমিয়ে দিতে দিতে সে বলল, আজ ভারী আশ্চর্য ব্যাপার হলো, বুঝলে? ঘুমোলে নাকি? হুম। ব্যর্থতার কুণ্ঠায় তার স্বর নিস্তেজ। চপলা উত্তর দিল না, কেবল একটা গলার শব্দ করল মাত্র। ক্ষেত্র বিছানায় উঠে গেল। চপলা চিত হয়ে শুয়ে আছে, তার ডান হাতটা চোখের উপর রাখা। অল্প আলোয় চপলার মুখ ভালো দেখা গেল না। আংটিটা পেলাম না। চপলার থেকে কোনো সাড়া পাওয়া গেল না। সে ঘুমিয়ে গেছে কিনা দেখবার জন্য ক্ষেত্র তার মুখের কাছে মুখ নিয়ে গেল। বলি, জেগে আছো না ঘুমোলে? চপলার চোখের ওপর হাতটা একটু নড়ল, সঙ্গে সঙ্গে তার আঙুলের ওপর আলো চিকমিক করে উঠল। ক্ষেত্র সূচিবিদ্ধের মতো বিছানায় উঠে বসল। চপলার হাতখানা নিজের চোখের সামনে এনে বিকৃত চাপা গলায় বলে উঠল, আংটি, এই আংটি, এই আংটি তুমি কোথায় পেলে? কোথায় পেলে তুমি? বলো বলো বলো, কোথায় পেলে? শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর গল্প আংটি। ক্ষেত্রমোহনের পরিণতি আমাদের মনে করিয়ে দেয় যে বস্তুর মোহ সাময়িক হতে পারে, কিন্তু সেই মোহের ফলে সৃষ্ট ক্ষত আজীবন বয়ে বেড়াতে হয়। আজকে এই গল্পে আপনাদের সাথে যারা এতক্ষণ থাকলেন, ক্ষেত্রমোহনের ভূমিকায় অভিনয় সৈকত, চপলার ভূমিকায় অভিনয় পর্ণাশা, গল্প পাঠ ও নির্দেশনা বর্ষা, শব্দগ্রহণ ও প্রচ্ছদ পরিকল্পনায় তন্ময়, ধ্বনি পরিকল্পনায় দ্য ডার্ক রুম ভিশন প্রোডাকশনস। আমাদের আজকের এই নিবেদন আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। ভিন্ন স্বাদের আরো অনেক গল্প নিয়ে আমরা শীঘ্রই ফিরে আসছি। শুনতে থাকুন স্টোরিজ বাই দ্য ওপেন স্টেজ, যেখানে প্রতিটি শব্দে গল্প পায় এক নতুন প্রাণ, এক অনন্য মাত্রা।